Assalamu alaikum everyone, it's me Jajiba Jabin. Welcome back to my channel and those are new, welcome to my channel. So জান পাখিরা, আজকে থেকে কাজিন লাভ স্টোরিটা স্টার্ট করছি। ট্রেইলারটা কিন্তু বিটিএস তেকুক ওয়ার্ল্ডে আছে। আমার প্রথম চ্যানেলে অন্ধকারের শিকারী মানে অবরুদ্ধ নিশীথের রানিং আছে, সে কারণে আমি এই স্টোরিটা সেকেন্ড চ্যানেলে স্টার্ট করছি। বিসমিল্লাহ বলে গল্পটা শুরু করছি। আমি খুব আশাবাদী অন্য কাজিন লাভ স্টোরি থেকে এই স্টোরিটা যেন ভিন্ন হয়। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবো। আর আমার জান পাখিরা যারা প্রেম বিষয়ের জন্য অপেক্ষা করছো তারা টেনশন করো না, এর মধ্যে আমি প্রেম বিষয় আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো চলো স্টোরিটা স্টার্ট করি। জানালা খোলা, সাদাটে রঙের পর্দা তুলছে, বাতাস আসছে ধেয়ে। মিষ্টি ভোরের সূর্যের প্রতিফলন ঘটেছে যেন বিছানা জুড়ে। বিছানায় উবুর হয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন জঙ্কুকের কর্ণকুহরীতে প্রবেশ করলো মেয়েলি গলার সুর। সেই মেয়ের কান্নাকাটি আহাজারিতে শব্দ দূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক দিন সকালেই হয়। মাথাটার ভেতরে জঙ্কুকের চিনচিন করে উঠে, কপালটা কুঁচকে ফেলে সে। ডান হাতটি অনায়াসেই কপালে চলে যায়, নড়ে চড়ে উঠে বসে জঙ্কুক। ছুটে যায়, টিপ টিপ করে চোখ মেলে তাকায় জঙ্কুক। সূর্যের আলো মানিয়ে নিতে একটু সময় লাগে। বিছানার হেডবোর্ড ঘেঁষে বসতেই শরীরে থাকা পাতলা কম্বলটা হাঁটুতে এনে ঠেকায়। সঙ্গে সঙ্গে তার উদাম প্রশস্ত বুক দৃশ্যমান হয়, পেটানো কোমরে দুটো ভাঁজ পড়ে। বালিশ হাতে সেলফোনটা হাতে নেয়। নোটিফিকেশন জুড়ে মিস কল্ড। সাইলেন্ট মোড খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের উপরে রাখে। কম্বলটা সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে দাঁড়ায়। অভ্যস্ত ভঙ্গিতে বালিশ দুটো গুছিয়ে নেয়, কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে, বিছানাটা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায়, পর্দাটা টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়। দাঁত ব্রাশ করে গোসল নিয়ে বের হয়। শরীরের উপরিভাগ উদাম, শুধুমাত্র কোমরে একটা সাদা রঙের টাওয়াল পেঁচানো। সবে মাত্রই ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই কর্ণকুহরে প্রবেশ করে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদচারণায় ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় দুটো করাঘাতের শব্দ হয় এবং অনুমতিবিহীন তখনই একটি ছোট্ট মাথা দরজা ফাঁক করে ভেতরে ঢুকে। তারপর জঙ্কুককে দেখা মাত্রই মাথাটা দ্রুত গতিতে বাহিরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয় দরজায়। তের বাচ্চা কণ্ঠের সুর শোনা যায়, জঙ্কুক ভাইয়া কফি এনেছি, আসতেছি কিন্তু ভেতরে। জঙ্কুক স্বভাব সুলভ ভঙ্গিতে কাবার্ড খুলে একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। জঙ্কুকের গলার সুর গরু গম্ভীর, ভীষণ ভারী সুর। মাত্র ঘুম থেকে ওঠা সেই পুরুষের কণ্ঠখানা এখন মারাত্মক গম্ভীর। আয়। তড়িঘড়ি করে ঢুকতে চাইতে পাজরা গিয়ে ঠেকে দরজার কোণায়। ব্যথা পেয়ে হাত ফসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়। কাঁচ ভাঙা শব্দ তুলে তে চিৎকার করে উঠে ভয়ে হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়। নয়ন জোড়া চিকচিক করছে তার। এই তো কেঁদে দেবে ভাব। শার্টের হাতা ফোল্ড করে জঙ্কুক মাথা ঘুরিয়ে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন সে অভ্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসে তের দিকে। তেকে আগাগোড়া দেখে নিল জঙ্কুক। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে, এখনো বাধা হয়নি। ওর চুলগুলো সবসময় বেঁধে দেয় আয়ু বেগম। স্কুলে যাওয়ার সময় ঘুম থেকে উঠেই তো একচোট কেঁদেছে, তাই তো মুখমণ্ডল ফোলা। হয়তো কোনো কিছুর জন্য বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকটা উড়ছে, নাকটা ফোলা। গরম কফি গায়ে লেগেছে কিনা সেটা ভালোভাবে লক্ষ্য করে দেখে নিল জঙ্কুক। না, লাগেনি। নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে আসে তের কাছ থেকে। টেবিল থেকে একটা খাতা হাতে নিয়ে থেকে উদ্দেশ্য করে বলে, রূপালী আন্টিকে ডেকে পাঠা, পরিষ্কার করে দেবে। তে হেঁচকি তুলতে বলল, আমি সরি। ওকে। আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম, তারপরে এমন হলো। দরজাটি একটু ভালো না, পাল্টে ফেলা উচিত। আচ্ছা। জঙ্কুক ভাইয়া, আমার একটা জিনিস লাগবে। কি লাগবে? ন্যান্সি লেটেস্ট মডেলের একটা পেন্সিল বক্স কিনেছে, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা। তে স্বভাব সুলভ রুমের ভেতরে ঢুকে একটু ঘুরঘুর করে বের হয়ে গেল। জঙ্কুক ব্যাগে একটা বই আর দুইটা খাতা ভরে নিল। হাত ঘড়ি পড়তে নিলে দুয়ারে এসে দাঁড়ালো মধ্যবয়স্ক রূপালী। পান খাওয়া লাল দাঁত বের করে হাসে সে। অনুমতি চাইতে বলে, জঙ্কুক আব্বা, আমো। জি, আসুন আন্টি। ফ্লোরে পড়ে থাকা ভাঙা কাচের টুকরো ডেঙিয়ে রূপালী ভেতরে ঢুকে হাতের কফির মগটা এগিয়ে ধরে। জঙ্কুক সেটা নিয়ে ঠোঁট ছুঁয়ে একটা চুমুক বসায়। রূপালী দুয়ারের সামনে পড়া কাচের টুকরো পরিষ্কার করতে বসে। বলে, মামনিরে কত কইলাম আমি নিয়ে যাই, কথা শুনলো না, নিজেই আনলো। আয়াকে কামডা করলো, যদি পায়ের উপরে পড়তো কেমন হইতো কও? জঙ্কুক শোনে সে কথা, কিন্তু কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া করে না।
ডাইনিং এ বসে আছে আরএম সাহেব, হাতে তার নিউজ পেপার। সেটা উল্টে পাল্টে দেখছে তিনি খুব মনোযোগী ভাবে। জঙ্কুক কিছুক্ষণের মধ্যে ব্যাগ কাঁধে নিয়ে নামলো, এসে বসলো বাবার পাশের চেয়ারে। আরএম সাহেব নিউজ পেপারটা ভাঁজ করে রেখে দিল টেবিলের এক কর্নারে। তাড়াহুড়োতে সবাই এসে উপস্থিত হলো টেবিলে। তে এসে বসলো জঙ্কুকের পাশের চেয়ারে। সঙ্গে সঙ্গে জঙ্কুকের নাকে বেবি পাউডার আর বেবি লোশনের গন্ধ এসে লেপটে যায়। চোখ বুজে তার শুকে নিল জঙ্কুক। শরীর নাড়িয়েতে নাক টানছে। কফির মগ ভেঙেছে তাই একটু কেঁদেছে। কাঁদলেই মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই একটা কোণে তার মধ্যে চমৎকার ভাবে জ্বলে বেড়াচ্ছে। জঙ্কুক কাঁচের প্লেট উল্টে একটা ব্রেড নেয়। ডিম পোস্ট দিয়ে দুটো ব্রেড এক করে একটা কামড় বসায়। তে পুনরায় নাক টানে। অপর পাশে বসে থাকা সুবিন বলে ওঠে, তে খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর হস্তে পরে কর বোন। তে কষ্ট পেল যেন। টলমলে চোখে তাকালো সুবিনের দিকে। টিস্যু নিয়ে নাক চেপে ধরে বলল, আমি কি ইচ্ছা করে টানি? এমন ভাবে বলছো কেন ভাইয়া? অগোচরে জঙ্কুকের ঠোঁটের কোণ ঘেঁষে হাসি লেপটে এসেও বিলীন হয়ে গেল। সুবিনের গলায় অসহায়ত্ব লেপটে আছে। তুই ইচ্ছা করে টান কিংবা অনিচ্ছায় টান, মাথা ব্যথা নেই, কিন্তু এখন টানিস না প্লিজ, খেতে পারবো না। না হলে জঙ্কুক যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝ আসে না। আরএম গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকো সুবিন, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা জঙ্কুকের প্লেটের ওপরে এসে পড়ে ডিম পোচ। তে আর্তনাদ করে ডিমটা নিতে আসে। নিতে গিয়েও ডিমটা ভেঙে জঙ্কুকের হাতের ওপরে পড়ে, তারপর টেবিলে। জঙ্কুক নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে টিস্যু হাতে নেয়। জায়গাটা মুছে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাস্ট টুকরাটা খেয়ে উঠে দাঁড়ায়। ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ে সুবিন। অসহায় চোখে তাকায় বাড়ির গাধাটার দিকে। আচ্ছা, এই গাধিটাকে জঙ্কুক কিভাবে সহ্য করে? কিভাবে থেকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে জঙ্কুক? সুবিন তো একটা ঘন্টা তের সাথে থাকলে যেন ব্লাস্ট হয়ে যাবে। সুবিন ভেবে পায় না। কাদা লেপটে থাকা জঙ্কুক ক্যাম্পাসের পশ্চিমে বসা। মাথা আর মুখমণ্ডল ছাড়া সম্পূর্ণ শরীরে কাদা মাখা। হাতে চেপে ধরে রাখা সিগারেটের নিচের অংশটুকুতেও কাদা ভেজা। গরম চোখে তাকিয়ে আছে বন্ধুদের দিকে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলছিল। শিক্ষার্থীরা দলে দলে দল বেঁধে মিলেমিশে গাছ লাগাচ্ছিল। ঠিক তখনই জঙ্কুকের বন্ধু ভুলবশত তার প্যান্টে কাদা মাখা হাত ছুঁয়ে দেয়। গম্ভীর জঙ্কুক কোনো প্রকার প্রতিক্রিয়া করে না তাতে, তবে উঠে দাঁড়িয়ে এক বালতি মাটি বন্ধুর মাথায় ঢেলে দেয়। তা দেখে দলের অন্য বন্ধুরাও কাদা ছোড়াছুড়ি শুরু করে। বিষয়টা যখন সবার নজরে আসে তখন পুরো ক্যাম্পাস জুড়ে যেন একটা খেলা শুরু হয়ে যায়। প্রফেসররা থামতে বলছিল কিন্তু কোনো ছাত্রই শুনছিল না। এই বিষয় নিয়ে জঙ্কুকের মেজাজ খারাপ। সিগারেট টানছে সে। গরম চোখে তাকায় ইউনুর দিকে। তা দেখে ইউনু বুক ফুলিয়ে হাসে। জঙ্কুকের মতোই ইউনুর মুখ আর মাথা ছাড়া পুরোটা শরীরে কাদা মাখা। গেটের দারোয়ানকে ওদের দিকে আসতে দেখেই জঙ্কুক দ্রুত ঠোঁট থেকে সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর ব্যাগ হাতে নিয়ে বের হয়ে যায়। তা দেখে ইউনু ব্যাগ হাতে নিয়ে দ্রুত ছোটে জঙ্কুকের দিকে। দুজনের বাড়ি একই পথে। সদর দরজা ঠেলে মাত্রই ভেতরে ঢুকেছে জঙ্কুক। কিছুটা এগিয়ে যেতেই উপর থেকে এক ঝাঁক পানি এসে তার মাথার উপরে পড়ে। ঠান্ডা কনকনা পানি জবজবা হয়ে ভিজে যায় জঙ্কুকের মাথা এবং পুরোটা শরীর। জঙ্কুক মাথা তুলে তাকায়। তে বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে বালতি। তে বোধহয় বারান্দার গাছে পানি দিচ্ছিল। বেঁচে ফেরা পানিটুকু ফেলে দিয়েছে নিঃসন্দেহে। তে তখন ভেবাচাকা খেয়ে চেঁচালো। বিড়বিড় করতে করতে ছুটে গেল ঘরের ভেতরে। জঙ্কুক নির্বিকার মুখে থমকে রইল কিছুক্ষণ। শরীরে পানি ছুঁয়ে দিতে শুকিয়ে যাওয়া কাদা গুলো নরম হয়েছে। শরীর ভেদ করে ছুঁয়ে পড়ছে সেগুলো। এখনই গোসল করার প্রয়োজন, নয়তো আজ সে নির্ঘাত থেকে থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবে। নাক ফুলিয়ে ভেতরে ঢুকে চেঁচিয়ে ডাকে তার মা জিন বেগমকে। জিন ছুটে আসে জঙ্কুকের কাছে। ছেলের এই অবস্থা দেখে বাকরুদ্ধ তিনি। কি হয়েছে? এই অবস্থা কেন? একটা তোয়ালে দাও। আয়ু বেগম তোয়ালে এগিয়ে দেয়। চিন্তিত গলায় বলে, কে পানি ফেলেছে? ওকে পাঠিয়েছিলাম একটু গাছে পানি দিতে। মাইয়াটা একটা কাজও ভালো মতো করতে পারে না। জঙ্কুক দ্রুত গতিতে দুয়ারে দাঁড়িয়ে শার্টটা খুলে ফেলে। কোমরের টাওয়াল পেঁচিয়ে প্যান্ট খুলে তারপর সোজা হেঁটে উপরে উঠে গেল। কাদামাখা কাপড়গুলো তুলে নিল জিন। আয়ু বেগম তখন নিজের মেয়ে তেকে বকতে বকতে উপরে উঠছিল। আজকে নির্ঘাত তের পিঠে দুটা কিল বসাবে সে।
সন্ধ্যায় জঙ্কুক বসে পড়ছিল, সেই মুহূর্তে দীপ্ত আর তে তার ঘরে আসে পড়তে। দীপ্ত হইচই করে আসলেও তে নীরব ছিল, যেটা সচরাচর থাকে না। জঙ্কুক অগোচরে কয়েকবার দেখে নিল মুখ গোমরা করে থাকা তেকে। ফোলা ফোলা গোলগাল মুখটা অসহায় হয়ে আছে। নিশ্চিত বকুনি খেয়েছে। মাথা দুলিয়ে জঙ্কুক বলল, বস দ্রুত, হোমওয়ার্ক বের কর। বস, হোমওয়ার্ক করে নে, তারপর কোন চ্যাপ্টার সমস্যা দেখা আমাকে। দীপ্ত ছোট হাত পা ছড়িয়ে বিছানায় উঠে বসে, ব্যাগটা এগিয়ে দেয় জঙ্কুকের দিকে। জঙ্কুক খাতা পেন্সিল বের করে দিলে দীপ্ত নিজেই মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করতে শুরু করে। মাঝে মধ্যে জঙ্কুক দেখিয়ে দিচ্ছে। সমস্যা হচ্ছে তেকে নিয়ে। নাক মুখ ফুলিয়ে রেখেছে। জঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে। জঙ্কুক সব কিছুতেই নির্বিকার থাকতে পারে, সবকিছু অ্যাভয়েড করতে পারে, হ্যান্ডেল করতে পারে। শুধু সামনে বসে থাকা তার এই আবেগী ফুলটির সামনেই তো সে অসহায়, বড্ড অসহায়। জঙ্কুকের মুখশ্রী করুণ, দৃষ্টি এলোমেলো বড্ড। তার অশান্তির কারণ ল্যাপটপে চলতে থাকা দৃশ্যটি। একটি বেশ পুরনো ভিডিও চলছে তাতে। ভিডিওটি করেছিল জঙ্কুকের ছোট চাচা বুগাম। তে যখন পৃথিবীতে আসে তখনকার। হাসপাতালের বেডে শুয়ে থাকা বাচ্চাটিকে ভিডিও করছিল বুগাম। এক পর্যায়ে ক্যামেরা চলে যায় তার পাশে দাঁড়িয়ে থাকা 12 বছরের হাফ প্যান্ট আর হুডি পরা জঙ্কুকের দিকে। তখন আরেম এগিয়ে এসে তেকে কোলে তুলে হাসতে হাসতে বলে, ধুমধাম করে বিয়ে দেব আমার আম্মার। পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র আনবো আম্মার জন্য। জঙ্কুকের হাসি হাসি বাচ্চা সুলভ মুখের রং বদলে যায় তাৎক্ষণিক। আতঙ্কের ছাপ ওঠে মুখশ্রী সর্বত্র জুড়ে। সে ছটফটে গলায় বলে, তের রাজপুত্র তো আমি। চাচ্চু বলেছে আমি হব তের রাজপুত্র, তাই না চাচ্চু? জেহব সাহেব শব্দ করে হাসে। হাসতে হাসতে মাথা দুলায় বলে, তাই তো, আমার জঙ্কুকের থেকে শ্রেষ্ঠ রাজপুত্র কে হতে পারে? জঙ্কুকের মুখমণ্ডল জুড়ে তখন বসন্তের ছোঁয়া। দু গাল ভরে হাসে, চোখ ভরা স্বপ্ন বাচ্চা ছেলেটার। সে আশীর্বাদী নয়নে তাকায় বাবার পানে। আরেম সাহেব গম্ভীর মুখে দুই দিকে মাথা নাড়ে। জঙ্কুক তাৎক্ষণিক ভিডিওটা বন্ধ করে দিল। কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সেই বাচ্চাদের বয়স এখন 11 বছর। সারাদিন ফ্রক পরে ঘুরে বেড়ায় বাড়ি জুড়ে। জঙ্কুকের আশেপাশে তাকে ঘুরতে দেখা যায় বেশিরভাগ সময় রাতের বেলা। পড়তে বসবে না বলে হাজারো অজুহাত দাঁড় করায়, তবে সেই অজুহাত জঙ্কুক মানে না। পড়াশোনার ফাঁকিবাজি বাদে এমন কোনো আবদার নেই এই মেয়েটার যেটা জঙ্কুক পূরণ করে না। এভরিওয়ান, এই পার্টটা এখানে শেষ করে দিলাম। তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে বলবা। যদিও প্রথম পার্টে বোঝা যায় না গল্প কেমন, তারপরও তোমাদের আইডিয়া আছে। তার সাথে এটাও বলবা এইরকম সেম স্টোরি ইউটিউবে কারো চ্যানেলে আছে কিনা। যদি থাকে তাহলে দেওয়া বন্ধ করে দেব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।